এখানে আলোচনা করব। চলুন আমরা একটু এগুলা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সো আমি এখানে কিছু চ্যাপ্টারের নাম লিখি, আপনারা একটু দেখবেন এগুলা। কনভেক্স সেট অর্থাৎ উত্তল সেট। কি এটা? উত্তল সেট। লাইভ ক্লাসে আছে, ক্লাস শেষ করে আমি কল দিচ্ছি। ওকে, সো সবাই একটু মেনশন করে দিব আমরা সবাইকে, আপনাদের সাথে যারা পরীক্ষার্থী সবাইকে একটু মেনশন করে দেন। ওকে, তো চলুন আমরা একটু ডিটেইলস আলোচনা করি। তো এখানে একটা সাবজেক্ট আছে কনভেক্স সেট, মানে যে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর কথা আমি বলতেছি। তারপর আছে ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং, তারপর রয়েছে ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি, ঠিক আছে। তারপর আছে আপনার স্ট্যান্ডার্ড ফর্ম, তারপর আছে আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেম, তারপর আছে আপনার অ্যাসাইনমেন্ট প্রবলেম। আচ্ছা, এগুলোকে আমরা একটা প্যাটার্নে নিয়ে নিলাম, ঠিক আছে। এগুলোকে আমরা একটা পার্টে নিয়ে নিলাম। এখন এটাকে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে পার্ট এ। পার্ট এ, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা লিখলাম কি? আমরা লিখলাম পার্ট বি। সো পার্ট বি এর মধ্যে আমরা কিছু চ্যাপ্টার নিয়ে নিলাম, যেমন হচ্ছে গ্রাফ। গ্রাফ আমরা গ্রাফটাকে এখানে নিতে পারি, গ্রাফটাকে এখানে নিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি সিমপ্লেক্স মেথড 1, তারপর রয়েছে সিমপ্লেক্স মেথড 2, তারপর রয়েছে টু ফেজ মেথড, তারপর রয়েছে সেন্সিবিলিটি অ্যানালাইসিস, তারপর রয়েছে ডুয়াল সিমপ্লেক্স মেথড। আচ্ছা, এখানে আমরা আরেকটা অ্যাড করতে পারি ডুয়ালিটি, ঠিক আছে। ওকে, ওকে, এখন এখানে আমরা একটু আলোকপাত করব যে কিভাবে কি করা হয় বা পরীক্ষাতে প্রশ্নগুলা অ্যাকচুয়ালি কেমন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন একটু লক্ষ্য করি আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলোতে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত সেটা হচ্ছে পার্ট এ। মানে এই পার্টে বেশি ফোকাস দেওয়া উচিত। কেন এই পার্টে বেশি ফোকাস দেওয়া উচিত আমরা একটু বুঝি। কনভেক্স সেট থেকে আপনারা 20 থেকে 30 মার্কস পাবেন। কনভেক্স সেট থেকে আপনারা 20 থেকে 30 মার্কস পাবেন, ঠিক আছে। 20 থেকে 30 মার্কস পাবেন। ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং থেকে 4 মার্কস আসতে পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে। ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি থেকে মোটামুটি 10 মার্কস প্রতি বছরই আসে। তারপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আপনার 4 মার্কস আসবে। ট্রান্সপোর্টেশন প্রবলেম থেকে আমি ধরে নিলাম 10 মার্ক, অ্যাসাইনমেন্ট প্রবলেম থেকে 10 মার্কস, গ্রাফ থেকে 10 থেকে 14 মার্কস, ঠিক আছে। আর ডুয়ালিটি থেকে 4 মার্কস, বাট এটা নাও আসতে পারে। এখন কোন অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে বা আসেই, সাধারণত আসবেই এরকম বলা যাবে না, কারণ এখন প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে। রিপিট প্রশ্ন আসার পসিবিলিটি কম, বাট আপনি যদি নিয়মগুলোকে ভালো করে ফোকাস করে যান তাহলে সমস্যা হবার কথা না। তাহলে দেখেন আপনার কনভেক্স সেট, এই কনভেক্স সেট থেকে অবশ্যই প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি থেকে আসার পসিবিলিটি খুবই 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 বেশি। ট্রান্সপোর্টেশন প্রবলেম এবং অ্যাসাইনমেন্ট প্রবলেম এই দুইটা থেকে প্রতি বছর 20 মার্কস আসে পরীক্ষাতে, ঠিক আছে। প্রতি বছর 20 মার্কস আসে, এই বছর আশা করি আসবে। গ্রাফ থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, মিনিমাম 10 মার্কস আপনারা এখান থেকে পাবেন। তার মানে এই চ্যাপ্টারগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি মিনিমাম ভ্যালু মার্কস যদি 20 হিসাব করি, এখান থেকে যদি আমি 10 হিসাব করি 30, এখান থেকে আমি ধরে নিলাম 20, হয়ে গেল আমাদের 50, এখানে হচ্ছে 10, হয়ে গেল 60। 20, 30, 40, 50, 60। যদি 60 নাও আসে তাও আপনি এখান থেকে 50 মার্কস আপনি 100% পাবেন, ঠিক আছে। আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে এগুলো থেকে তো প্রশ্ন পরীক্ষাতে আসবেই।
আসবে। সো এই চ্যাপ্টার গুলোতে বেশি ফোকাস দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই এই প্রশ্নটা করতেছেন, বোর্ড রিপিট হবে কিনা। দেখেন, বোর্ড রিপিট হওয়ার পসিবিলিটি এই বছর কম। দুইটা সাবজেক্টে, বিশেষ করে আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লিনিয়ার প্রোগ্রামিং এবং কমপ্লেক্স অ্যানালাইসিস। লাস্ট ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে একটা প্রশ্ন এসেছিল বিগত সাল থেকে, বাকি সবগুলো প্রশ্ন নতুন ছিল। সো বুঝতেই পারতেছেন কমপ্লেক্স অ্যানালাইসিসটা আসলে একটা কমপ্লেক্স বিষয়। সো এখানে একটু বেশি এফোর্ট দিতে হবে এবং নিয়মগুলোকে ফোকাস করতে হবে, ঠিক আছে। দেখবেন আমি নিউমেরিক্যালের সাজেশনের মধ্যে আমি ম্যাথের কোনো প্রশ্ন সাজেশন দেই নাই, ওইগুলো জাস্ট আপনি নিয়মগুলো ফোকাস করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেক কনফিউশন আপনার মধ্যে কাজ করবে। যেমন আপনার মধ্যে প্রথম কনফিউশন কাজ করবে যে আমি কি সময়ের মধ্যে আনসার করতে পারবো। আচ্ছা, তার আগে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। সিমপ্লেক্স মেথড 1 অথবা সিমপ্লেক্স মেথড, এখানে 1 মেনশন করে দিতেও পারে, নাও দিতে পারে। সিমপ্লেক্স মেথড 2 অথবা এটাকে আমরা বলতে পারি চার্লেস পেনাল্টি মেথড, মানে পেনাল্টি মেথড বা দণ্ড পদ্ধতি। কি এটা? দণ্ড পদ্ধতি, ঠিক আছে। আবার এটাকে আমরা সিমপ্লেক্স মেথড 2 বলা যায়, একই জিনিস, ঠিক আছে। এখন আপনি যদি এটা না জানেন যে চার্লসের যে পেনাল্টি মেথড আর সিমপ্লেক্স মেথড 2 অথবা আপনার ডুয়েল সিমপ্লেক্স মেথড, দেখেন এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম কি? ডুয়েল সিমপ্লেক্স মেথড। সরি 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 ডুয়াল সিমপ্লেক্স মেথড আলাদা। তাহলে এই যে দুইটা নাম আছে, আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। সিমপ্লেক্স মেথড 2 এর সাহায্যে সকল প্রশ্ন সমাধান করা যায় না, আবার সিমপ্লেক্স মেথড 1 এর সাহায্যে সকল প্রশ্ন সমাধান করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে যদি কোনো কিছু মেনশন করে না দেয়, যদি এরকম বলে যে সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে সমাধান করো, সেক্ষেত্রে আমরা সিমপ্লেক্স মেথড 1 ব্যবহার করে সমাধান করব। কারণ এই দুইটার মধ্যে, অর্থাৎ সিমপ্লেক্স মেথড 1 এবং সিমপ্লেক্স মেথড 2 এর মধ্যে এইটা হচ্ছে ইজি, এইটা হচ্ছে ইজি, এটা তুলনামূলক একটু হার্ড। সো সিমপ্লেক্স মেথড 1টা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যদি মেনশন করে না দেয়। কিন্তু যদি মেনশন করে দেয় আপনাকে যে সিমপ্লেক্স মেথড 2 এর সাহায্যে সমাধান করতে হবে, তাহলে তার এখানে কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। টু ফেজ মেথডটাকে স্কিপ করা বুদ্ধিমানের কাজ, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো এতটাই বিশাল, আপনি যদি একটা অঙ্ক করতে যান এখানে আপনার 1 ঘন্টার অধিক সময় চলে যাবে। সো আমি মনে করি এই সময়টা এখানে ইনভেস্ট করার কোনো মানে নাই। সেন্সিবিলিটি অ্যানালাইসিস খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, 1-2টা প্রশ্নই আছে এখানে মোটামুটি আসার মতো, একটু পড়ে গেলেই আশা করি এগুলো আনসার করা যায়। আর ডুয়াল সিমপ্লেক্স মেথড থেকে প্রতি বছর প্রশ্ন আসে না, তারপরে যদি পারেন পড়ে যাবেন, বাট এইটা অবশ্যই পড়বেন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি লিনিয়ার প্রোগ্রামিং এ টাইমটাকে মেনটেন করতে পারবো কিনা। দেখেন, এই সাবজেক্টের রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্নই প্রপারলি আনসার মিলিয়ে আসতে পারি না, আবার আমরা পুরোপুরি আনসার করতে পারি না। সো এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, কারণ আপনি যদি ফুল মার্কস আনসারই করতে না পারেন তাহলে দেখবেন আপনার আউটপুট আসার পসিবিলিটি কমে যাবে, তাই না। সো এখানে আমাদের মূল টার্গেট হতে হবে প্রপারলি 100% আনসার হওয়া। আর একটা বিষয় হচ্ছে এই সাবজেক্টের প্রশ্নগুলা বা প্রবলেমগুলা যদি একেবারে হুবহু আনসার না মিলে, তাহলে আপনার মার্কস 0 দেওয়ার পসিবিলিটি বেশি, কারণ এখানে পার্শিয়াল মার্কস দেওয়ার মতো আসলে সুযোগ নাই। কারণ আপনি যদি শুরুতে ভুল করেন তাহলে ওই ভুলটা আপনাকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসবে। সো আপনি প্রশ্ন যতই শুদ্ধভাবে করেন না কেন, আপনার আনসারটা কিন্তু আফটার অল ভুলই আসবে, কারণ আপনি যদি প্রথমে একটু ভুল করেছেন, এই একটু ভুলের জন্য আপনার পুরো আনসারটা ভুল হয়ে যাবে। সো এই সাবজেক্ট এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পার্শিয়াল মার্কস পাওয়ার পসিবিলিটি অন্য সাবজেক্টের তুলনায় কম। দিবে না এটা বলবো না, বাট কম। সো এই সাবজেক্টগুলো যাতে আমরা প্রপারলি আনসার করতে পারি, সেই দিকে অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং এই চ্যাপ্টারগুলো, অর্থাৎ সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, ডুয়াল সিমপ্লেক্স মেথড, এই যে চ্যাপ্টারগুলো, এগুলো আপনাকে টাইম মেনটেন করে বাসায় প্র্যাকটিস করতে হবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের মধ্যে এক একটা প্রবলেম সলভ করতে হবে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে যদি আপনি ফুল মার্কস আনসার করতে পারেন, তাহলে এগুলাকে বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ এগুলো ভাই কমপ্লিকেটেড বিষয়, মানে কঠিন না, বাট সময় সাপেক্ষ বিষয় এগুলা। এই চ্যাপ্টারগুলোতে বেশি করে ফোকাস দিবেন।
তার মধ্যে কমপ্লেক্স সেট, এইটা তো একেবারে ভালো করে করতে হবে, কারণ কমপ্লেক্স সেটের মার্কস গুলো একেবারে প্রপারলি পাবেন, এবং এই চ্যাপ্টারের মার্কস আপনি পার্শিয়াল পেতে পারেন। ঠিক আছে, মানে আপনার যদি আনসার অর্ধেক হয় তার জন্য আপনি মার্কস পেতে পারেন। গ্রাফের ক্ষেত্রে আপনারা পরীক্ষার হলে যাওয়ার পরে আপনারা স্যারকে বলবেন গ্রাফ দেওয়ার জন্য। যদি স্যাররা গ্রাফ পেপার দেন তাহলে গ্রাফ পেপারে আপনারা আনসার করবেন, আর যদি গ্রাফ পেপার না দেন সেক্ষেত্রে হচ্ছে খাতায় আপনাকে এটা আনসার করতে হবে এবং গ্রাফটা খাতায় অঙ্কন করে দেখাতে হবে। তো আপনারা এইটা অবশ্যই বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন খাতায় বসে বসেও প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জন্য দিক নির্দেশনা। ডুয়ালিটি এর ক্ষেত্রে আপনার এই চ্যাপ্টারের আনসার আপনারা দেখবেন 90% প্রশ্নের আনসারই আপনার বইয়ের সাথে মিলবে না, কারণ এগুলো বইয়ে বল দেয়া আছে, আপনাকে এগুলো নিজের মতো করে সঠিকভাবে করতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে সাধারণত 4 মার্কসই পাবেন, কারণ এগুলো খুব ছোট 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 প্রশ্ন, এইগুলোই সাধারণত পরীক্ষাতে আসে। বাট আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো বইয়ের মধ্যে ভুল দেয়া আছে, সো একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আপনার আপনার বর্ণনা দরকার নাই, বর্ণনা প্রয়োজন নাই, বাট অ্যাসাইনমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে আপনার বর্ণনা দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আপনার কোনো বর্ণনার দরকার নাই, অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে আপনার বর্ণনা মাস্ট বি দিতে হবে। এই ছিল আমাদের মোরাল বিষয়। আর এখন আপনাদের কি কি প্রশ্ন আছে সেটা বলেন, তারপর আমরা আরো কিছু বিষয় এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো বলি আমরা। ওকে, বোর্ড রিপিট পসিবিলিটি খুবই কম। ভেক্টরের গ্রুপগুলো একটু বুঝিয়ে দিবেন। ভেক্টরের গ্রুপ বলতে বুঝি নাই ভাই। রসায়নের সাজেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আপনারা এখন একটু বলবেন যে এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। কথা বলেন প্লিজ, কথা বলেন। কথা না বলে একা একা কথা বলতে কি ভালো লাগে বলেন? কথা বলেন, এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু বলেন, তারপর হচ্ছে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তার মানে আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, তাই না? ওকে, ভেরি গুড, প্রশ্ন না থাকা খুবই ভালো বিষয়। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। আচ্ছা আসেন, প্রথম বিষয় হচ্ছে আমরা একটু সতর্ক দেই, আপনাদের একটু সতর্ক দেই, মানে একটু ওয়ার্নিং দিয়ে দেই, একটা একটা করে চ্যাপ্টার করে। প্রথমত হচ্ছে কনভেক্স সেট। এই কনভেক্স সেট নিয়ে আপনাদের যে বিষয়টা আমি বলবো, কনভেক্স সেটের ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের কিছু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কনভেক্স সেটের ক্ষেত্রে আপনার ভেক্টর সাইন গুলা মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, ভেক্টর সাইন গুলো আপনাকে মাস্ট বি দিতে হবে। ভেক্টরের যে চিহ্নগুলো, যেমন আপনি যখন একটা ভেক্টর লিখবেন তখন অবশ্যই তার চিহ্ন দিতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে যে ভুলগুলো আপনার হতে পারে, লিনিয়ার প্রোগ্রামিং এ যে ভুলগুলো আপনার পরীক্ষাতে হতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে আপনি যখন প্রমাণ আকার লিখবেন, শর্তগুলোর মধ্যে আপনি যে ভেরিয়েবল গুলো নিয়ে আসবেন, ফর এক্সাম্পল আপনি স্ল্যাক ভেরিয়েবল নিয়ে আসলেন বা আপনি সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আসবেন, ওই স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল গুলো আপনার অবজেক্ট ফাংশনে দিতে হবে। ঠিক আছে, এটা এই জায়গাগুলোতে ভুল হয়, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ভুল হয়, সো ভুল হওয়া যাবে না। আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম এবং ক্যানোনিক্যাল ফর্ম দুইটা কিন্তু আলাদা বিষয়। স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে সকল সমীকরণকে সমীকরণ আকারে, মানে সকল অসমতাকে সমীকরণ আকারে প্রকাশ করতে হয়, বাট ক্যানোনিক্যাল ফর্মে কিন্তু সেটা গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল এই শর্ততে নিতে হয়, এখানে কোনো সমান রাখা যাবে না।
যদি সমান থাকে সেইটা তার অবজেক্ট ফাংশন অনুযায়ী লেস দেন ইকুয়ালে চলে যাবে অথবা গ্রেটার দেন ইকুয়ালে চলে যাবে। আমার এই যে ছোট ছোট কথাগুলো, এইগুলো পরীক্ষাতে আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি। এই সাবজেক্টেও আপনাকে মাস্ট বি ভেক্টর সাইনগুলো, মানে ভেক্টর চিহ্নগুলো দিতে হবে, এবং যে সমাধানগুলা অধপতিত, যেটার সমাধান নাই, যেটার মৌলিক সমাধান, আবার যেটার মৌলিক সমাধান নাই, এই জিনিসগুলো প্রপারলি হাইলাইট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনি এটাকে স্টেপ বাই স্টেপ লিখতে পারেন, যে এখানে যে 6টা স্টেপ আছে স্টেপ বাই স্টেপ লিখতে পারেন, অথবা সরাসরি লিখলেও হবে, কোনো সমস্যা নেই, এখানে আসলে আলাদা করে কোনো বলার নাই। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফের ক্ষেত্রে গ্রাফগুলো আপনারা সাধারণত খাতায় অঙ্কন করতে হবে। যদি আপনাদের গ্রাফ পেপার দেয় তাহলে তো ভালো, আর গ্রাফ পেপার না দিলে খাতায় অঙ্কন করতে হবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে লেস দেন ইকুয়াল থাকলে ভেতরের দিকে হবে, গ্রেটার দেন ইকুয়াল হলে এটার যে ছায়াময় এলাকা বা যে সিলেক্টেড এরিয়াটা সেটা বাইরের দিকে হবে। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন, ঠিক আছে? আর যদি ইকুয়াল হয় তাহলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর হবে, এটা এক্স বা ওয়াই এর মানের উপর ডিপেন্ড করবে। সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, এই দুইটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে সিমপ্লেক্স মেথড 2 করার সময় আপনাকে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল নিয়ে আসতে হয়, এবং আপনি যখন সমাধান করবেন তখন সেই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর কলাম বরাবর মানগুলোকে বাদ দিতে হয়। যখন বাদ হয়ে যাবে তখনই সেটা কিন্তু সমাধান বের হয়ে যায়। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, এবং এক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে অবজেক্ট ফাংশনে আপনার ওই ভেরিয়েবলগুলো থাকতে হবে। এই জায়গাগুলোতে বেশি ভুল হয়, আমরা সম্পূর্ণ অঙ্ক করে ফেলি কিন্তু অবজেক্ট ফাংশনে যে আমাদের ওই মূল ভেরিয়েবল গুলোকে রাখার কথা সেগুলো আসলে আমরা রাখি না, ঠিক আছে? এইটাই হচ্ছে সমস্যা। তো এই সমস্যাগুলো যদি একটু বুঝে যান তাহলে কিন্তু আসলে আমাদের এস এফ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, প্রমাণ আকার, এস এফ মানে হচ্ছে প্রমাণ আকার। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সিমপ্লেক্স মেথড 1, দেখেন সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, এই দুইটার মোটামুটি সেম, বাট এইটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকে এবং এই আর্টিফিশিয়াল ভেরিয়েবল অনুযায়ী হচ্ছে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের এখানে আর কি চ্যাপ্টার ছিল, স্ট্যান্ডার্ড ফর্ম। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। দেখেন ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আপনার হচ্ছে থিওরাম আসবে পরীক্ষাতে, থিওরাম এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এখন মোস্ট প্রবাবলি আপনার থিওরাম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম দুইটাই পরীক্ষাতে আসতে পারে, আবার থিওরাম বা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে। সো যেটি আসুক সমস্যা না, আপনি দিবেন। তবে মনে রাখতে হবে যে ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে বর্ণনার কোনো দরকার নাই, এবং বইয়ের মধ্যে দেখবেন যে ভিএএম যে মেথডগুলো আছে, ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড অথবা নর্থ ওয়েস্ট কর্নার মেথড, বা আরো এখানে বেশ কিছু মেথড আছে, বাট এই দুইটা মেথড থেকে সাধারণত প্রশ্ন আসে পরীক্ষাতে। তার মধ্যে এই ভূগোলের যে অ্যাপ্রক্সিমেশন মেথড, এটা থেকে বেশি প্রশ্ন আসে, এবং এইটা থেকে যদি আসে মানে বিএম থেকে যদি আসে তাহলে 10 মার্কসের জন্য আসবে, আর নর্থ ওয়েস্ট কর্নার মেথডের জন্য আসলে সাধারণত 4 মার্কসের জন্য আসবে, বাট ভাগ্য ভালো থাকলে 10 মার্কসের জন্য আসতে পারে। তো এইগুলোর জন্য আসলে বর্ণনা দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট প্রবলেম। দেখেন অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে আপনার অবশ্যই বর্ণনা দিতে হবে, অবশ্যই বর্ণনা দিতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো জাস্ট মনে রাখবেন। ডুয়ালিটি এর ক্ষেত্রে আপনার কন্ডিশন এবং আপনার যে ভেরিয়েবল গুলো থাকবে সেইগুলোর অবস্থান এবং তার যে কন্ডিশন সেটা একেবারে প্রপারলি লিখতে হবে। তো এই ছিল আমাদের টোটাল বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যদি আপনি সঠিকভাবে টাইম মেনটেন করতে না পারেন তাহলে আপনি যত বড় পণ্ডিতই হন না কেন আপনি এগুলা কখনোই প্রপারলি সবগুলা আনসার করতে পারবেন না। তো এই ছিল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে টোটাল আলোচনা। এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে? আচ্ছা, দুইটা সাবজেক্টই তো পড়তে হবে, দুইটাই পড়তে হবে এখানে তো। রাফসান ভাই দুইটাই পড়তে হবে, এখানে আসলে স্কিপ করার সুযোগ নাই, ঠিক আছে? 23-24-এর বুক লিস্ট, হ্যাঁ ওয়েবসাইটে আমি আজকে বা কালকে দিয়ে দিব। হ্যাঁ চেষ্টা করবো, যদি আপনারা বলেন তাহলে আমি চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস নেওয়ার জন্য, বাট যদি আপনারা চেষ্টা মানে
বলেন আর কি, তাহলে আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, থাকলে করেন। গ বিভাগের লেস কি থাকবে? যদি কপাল খারাপ থাকে তাহলে গ বিভাগের লেস থাকতে পারে, যদি কপাল খারাপ থাকে। আর যদি কপাল ভালো থাকে তাহলে তো গুড, সমস্যা নেই। ঠিক আছে, এটা আপনার কপালের উপর ডিপেন্ড করে যে কি হবে এখানে। আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, থাকলে করেন, আদারওয়াইজ আমি এখানে ক্লাস শেষ করে দিব। সব সাবজেক্টে লাইভ নেন, চেষ্টা করব নেওয়ার জন্য। 23 সালে আশাবাদ বাদ দিয়ে দেন। অ্যাবস্ট্রাক্টে আসলে পড়তে হবে, অ্যাবস্ট্রাক্টে আসলে এরকম কিছু বলার নাই, অ্যাবস্ট্রাক্টের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, এটাই শেষ কথা। সাজেশনটা একটু ভালো করে দেখবেন। 27-28টার মতো প্রশ্ন আমি, বা 30টা, 28 থেকে 30টার মতো প্রশ্ন দিচ্ছি। এগুলো একটু ভালো করে পড়লে আশা করি অ্যাবস্ট্রাক্টে আপনারা সব কমন পেয়ে যাবেন। ওয়েবসাইটে দেয়া আছে, ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এখন কোন সাবজেক্ট কিভাবে পড়বো? এখন আপনার রিয়েল এবং অ্যাবস্ট্রাক্ট পড়েন, বাকিগুলো এখন পড়ার দরকার নেই। ট্রান্সপোর্টেশন প্রবলেম এবং অ্যাসাইনমেন্ট প্রবলেম থেকে সাধারণত 20 মার্কস পরীক্ষাতে আসে। সাধারণত 20 মার্কস পরীক্ষাতে আসে এবং 20 মার্কসেই আশা করি আসবে, যদি কপাল খারাপ না থাকে আর কি। ঠিক আছে, তো এরকমই সাধারণত পরীক্ষাতে আসে আর কি। ইম্পর্টেন্ট, ইমপ্রুভ এক্সাম না দিলে প্রবলেম হবে। হ্যাঁ, অবশ্যই আপনি ফেল হবে। আপনার আপনার যদি এটার মধ্যে সি থাকে তাহলে আপনার ফেল আসবে, আবার আপনাকে আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। পার্টিসিপেট না করলেই ফেল, সহজ বিষয় এইটাই। ঠিক আছে, পার্টিসিপেট না করলেই ফেল। সব সাবজেক্টের সাজেশন দিয়ে দিছে, ঠিক আছে, শুধু লিনিয়ার প্রোগ্রামিং এরই দেই নাই, এটা আজকে দেওয়া সম্ভব নয়, হয়তো বা কালকে দিয়ে দিব। ঠিক আছে, দুইটার যে কোনো একটা দিতে চাই। দুইটাই দেন, একটা কেন দিবেন? আহ কোন সাবজেক্ট কোন টাইমে পড়ে শেষ করব? এখন আপনারা চেষ্টা করেন যে এখন থেকে শুরু করে 30 তারিখের মধ্যে রিয়েল অ্যানালাইসিসটা ভালো করে শেষ করেন। আর 1 তারিখ থেকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট করবেন, কারণ ফার্স্ট এক্সাম যদি ভালো না হয় তাহলে ডিপ্রেশনের চরম পর্যায়ে চলে যাবেন। সো এটা খুবই দরকার যে ভালো করে আপনার ফার্স্ট এক্সামটা হওয়া, কারণ ফার্স্ট এক্সাম ভালো না হলে পরেরগুলোর উপর এটার প্রভাব খুব বাজেভাবে পড়ে। সো ফার্স্ট এক্সাম যে কোনো পরিস্থিতিতে ভালো হতেই হবে। ঠিক আছে, মানে ভালো হতেই হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই, কোনো অল্টারনেটিভ নাই। এখনো ফর্ম ফিল আপ করি নাই, ফর্ম ফিল আপের ডেট কি শেষ হয় নাই? সাজেশন সব আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, pymathclub.com, ওয়েবসাইটের নাম pymathclub.com। পাইম্যাথ ক্লাবে সব সাবজেক্টের সাজেশন দেয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপনারা সাজেশন দেখতে পারবেন। তো এই ছিল আমাদের টোটাল আলোচনা। সো এখন আপনারা ভালোভাবে পড়েন, এই যে কয়েকদিন সময় আছে এই সময়টাকে একেবারে সঠিকভাবে কাজে লাগান। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে বা বোঝার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, পাইমেথ ক্লাবে কথা বলতে পারেন। এছাড়াও যে কোনো সমস্যার জন্য আমার পার্সোনাল আইডিতেও যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।